এই ছেলে, তোমার ঘরে মা বোন নাই, আর আমি তোমার ম্যাডাম, আর তুমি কিনা আমার কোমরে হাত দাও? তোমার লজ্জা করে না? এই কথা শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আর এই কথা শুনে আমার মুখটা কালো হয়ে গেল। তখন আমি বলতে চাইলাম, আমি আপনার কোমরে কখন হাত দিলাম? এই কথা বলার আগে ম্যাম আর যে ছেলে আমার পিছন থেকে ম্যামের কোমরে হাত দিয়েছিল সে বলে উঠল, আপনারা তাকিয়ে কি দেখছেন? মারতেছেন না কেন? ওকে উচিত শিক্ষা দেন। এই কথা শুনে আশেপাশের সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আর আমি ম্যামের দিকে তাকিয়েছিলাম। সবাই মিলে আমাকে মেরে আহত করে ফেলল, আর আমার মুখ কেটে গিয়েছিল, হাত পা তো ভাঙার মতো হয়ে গিয়েছিল। কিন্তু ওইখানে আবার আমার বান্ধবী রিয়া আর তার স্বামী হানিমুন করতে আসছিল, যা আমি জানতাম না। রিয়া আর পারভেজ ওইখানে দুইজন ছবি উঠতেছিল। ওরা দুইজন আমাকে খেয়াল করে এগিয়ে আসে, আর এসে একটা ছবি তুলতেই এমন কিছু তুলে ফেলে যা আমাকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমি তাদের চিনতে পারি নাই। আমি দেখতেছিলাম কোথা থেকে যেন এক মহিলা আর তার স্বামী এসে সবাইকে থামিয়ে একটা ছবি দেখালো। যেটা ঘটেছিল তারা ছবিতে তুলতে সক্ষম হয়েছিল, কিন্তু আমি যেহেতু জানতাম না যে ওটা রিয়া আর ওর স্বামী, সবাই ছবি দেখে চিনতে পারলো। যে ছেলে আমাকে প্রথম মারার জন্য বলেছিল সেই এই কুকর্ম করেছে, আর সেই কিনা যে অপরাধ করে নাই তাকেই আগে আঘাত করলো। তারপর ওইখানে যারা ছিল আর আমাকে মেরেছিল তারা আমার জন্য আফসোস করতেছিল। এমন সময় যে ছেলে এমন কাজ করেছে সে পাকাতে বসে, আর সবাই তাকে ধরে গণপিটুনি দাও। বোঝেনি তো গণপিটুনিতে কেমন পিটুনি হয়। সেই ছেলেকে তো আত্মরা করে ফেললো। তখন রিয়া বলতে শুরু করলো, কিন্তু আমি তখনও তাকে চিনতে পারি নাই। আপনি কেমন মেয়ে, হ্যাঁ? যে অপরাধ করে তাকে কিছু বলতে পারেন না, আর যে অপরাধ করে না তাকে এইভাবে মার খাওয়াতে পারেন? আপনি একটা মেয়ে মানুষ নাকি অন্য কোনো পশু? কাকে আমি কি বলছি? আপনি একটা রাক্ষসী। জাস্ট গো টু হেল নাও। ম্যাম কান্না করতে করতে চলে গেল হোটেলের দিকে। তারপর রিয়া পারভেজকে ডাক দিয়ে বলল আমাকে যেন এখন হসপিটালে নেওয়া হয়। আমি এখনও রিয়াকে চিনতে পারছি না, কারণ আমি ভালোভাবে দেখতে পারছি না। আমার আর কিছু মনে নাই। আমার দেহ নিস্তেজ হয়ে পড়তে লাগলো, তাকাতে পারছিলাম না। তারপর যখন আমার হুঁশ ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম একটা বন্ধ অন্ধকার ঘরে। একটু নড়তেই খুব ব্যথা অনুভব করলাম আমার শরীরে। মাথায় হাত নিলাম, দেখলাম আমার মাথা ব্যান্ডেজ করা। তখন মনে পড়তে লাগলো আমার সাথে কি ঘটেছিল। মনে পড়তেই ম্যাডামের প্রতি আমার ঘৃণা বেড়ে গেল। মনে হচ্ছিল তাকে এখন হাতের কাছে পেলে যে কি করব তা আমি নিজেই জানি না। তখন আমি মনে মনে বলতে লাগলাম, আপনাকে এর শাস্তি পেতে হবে ম্যাম। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। এইসব ভাবতে ভাবতেই যেই দরজার দিকে তাকিয়েছি তখন দেখলাম দরজা কেউ একজন খুলতেছে, আর তাই আলো আসতেছে। তখন আমি ভাবতে থাকলাম আমাকে এখানে কে আনলো, আর যারা আমাকে ওই মারের হাত থেকে বাঁচিয়েছে তারা কে। কিছু সময় পর যারা আমাকে বাঁচিয়েছে তারা আসলো। তাদের দেখে এবার আমি চিনতে পারলাম যে ওটা আমার বান্ধবী রিয়া আর তার হাজবেন্ড। এরপর কিছু সময় ওরা কথা বলে চলে গেল, কারণ আজকে ওরা এখান থেকে চলে যাবে। কি বুঝতে পারছেন না তো? আসলে বোঝার কথাও না। আসুন বুঝিয়ে বলছি। আমি নাহিদ, পড়াশোনা ভার্সিটি লাইফ শুরু, আর যার জন্য গণধোলাই খাইলাম সে আমার ভার্সিটির ম্যাডাম। ম্যাডামকে আমি ভালোবাসি, তাই একদিন কলেজে ম্যাডামের সাথে বাজি ধরছিলাম যে বাজি জিতলে ম্যাডামকে আমি যা বলবো তাই করতে হবে। আমি বাজি জিতার পর ম্যাডামকে বলি আমার সাথে কক্সবাজার যেতে হবে,
তাই ম্যাডামও কোনো উপায় না পেয়ে আমার সাথে কক্সবাজার আসে। তারপর বিচে ঘুরতে বের হওয়ার পর এই ঘটনা ঘটে। বাকিটা তো আপনারা জানেনই। চলুন এখন গল্পে ফেরা যাক। আর আমি ভাবতে থাকলাম, এখন আমার এই অবস্থাতে আমার পাশে থাকবে কে? শালার আমার কি কেউ নাই? এই বলছিলাম, এমন সময় নার্স আসলো। এসে আমাকে একটা কি যেন পুশ করলো। আমি তা খেয়াল করি নাই। কিছু সময়ের মধ্যে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভাঙলো আনুমানিক রাত 10টার দিকে। দেখলাম আমার পা ধরে কে যেন কান্না করতেছে আর আবোল তাবোল কথা বলতেছে। কণ্ঠ শুনে মনে হচ্ছে এটা ম্যাডাম। আমার যেহেতু জ্ঞান ফিরেছে, তাই আমার পা কেবল একটু নাড়িয়েছি, আর অমনি ম্যাম ঠিক পেয়েছে যে আমার জ্ঞান ফিরেছে। ঠিক সেই সময়ে ম্যাম আমার মুখের কাছে এসে বলছে, আমাকে ক্ষমা করে দাও নাহিদ, আমি আসলে বুঝতে পারি না। আমার তোমার উপর রাগ ছিল, আর তুমি আমাকে যে ফাঁদে ফেলে এখানে এনেছো, তাই ভাবছিলাম এটা হয়তো তুমিও করেছো, কিন্তু আমার ভাবনা ভুল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কান্না করতে করতে বলল ম্যাডাম, ক্ষমা? আর আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি যে কাজ করেছেন তার কি ক্ষমা পাওয়া যায়? আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তাও তুমি আমাকে ক্ষমা করো নাহিদ। আপনার কি কোনো কমন সেন্স নাই যে আমার সাথে এক ঘরে থাকলো একটা ছেলে, তাও কিছু করলো না? সেই ছেলের যদি আপনার উপর লোভী থাকতো, তো শেয়াল কুকুরের মতো আপনার ক্ষত বিক্ষত করে খেতে পারতো। কি সে তা কিছুই করে নাই? তাহলে সে কি জন্য আপনার পেটে হাত দিবে? আপনার কি এইটুকু মনে হয় না? ক্ষমা তো কোনো দিন আমিও করবই না আপনাকে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। না, কোনো দিনই না। আর শুনেন, যে সবভাবে কাপড় পরেন তাতে মনে হয় আপনার স্যানিলিয়ন হওয়ার খুব ইচ্ছা। অতই যদি আপনার স্যানিলিয়ন হওয়ার ইচ্ছা, তাইলে সবাইকে ওইভাবে না বুঝিয়ে আমাকে বললেন, আমি ব্যবস্থা করে দিব। আপনাকে বলতেছি, একটু ভালোভাবে কাপড় পরবেন, ফ্রিতে আপনার শরীরকে মানুষকে দেখাবেন না। আমার কথা শুনে ম্যাডাম আরও বেশি কান্না শুরু করে দিল। এবার পা ধরে ক্ষমা চাইলো, কিন্তু আমি ক্ষমা করলাম না। দেখতে দেখতে প্রায় রাত 12টা বেজে গেল। তখন আমার খুব খিদা লাগছে। বুঝতে পারছি না আমি এখন কি করব। রুমে শুধু আমি আর ম্যাডাম। ম্যাডাম চেয়ারে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর সে খাবার বের করতে লাগলো। বের করে আমার দিকে এগিয়ে দিল আর বলল, নাও, খেয়ে নাও। বললেই তো পারো আমার খিদে লাগছে। আমি আপনার খাবার খাবো না, আর আমার খিদে লাগে নাই। মুখে বললেও আমায় খুব ইচ্ছা হচ্ছিল খাবার খেতে। বোঝেনি তো খিদা লাগলে কেমন হয়। না, তোমাকে খেতে হবে। না, আমি খাবো না। এই বলে আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। এবার সে যা করলো তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না, আর কোনোদিন অমন কিছুও ভাবি নাই যে ম্যাডাম আমার সাথে এটা করতে পারে। ম্যাডাম আমার মুখটা 2টা হাত দিয়ে ধরে নিজের মুখের কাছে নিয়ে যাচ্ছিল। যখন আমার মুখের 2 পাশে তার হাত দিয়ে ধরলো, তখন মনে হলো আমার শরীর দিয়ে বিদ্যুতের শক বয়ে গেল। তখন আমি আমার চোখ 2টা বন্ধ করে নিলাম। তার পরপরই ম্যাডাম আমার মুখ তার মুখের ঠোঁটের উপর নিয়ে গেল। তখন আমাদের 4টা ঠোঁট এক হয়ে গেল। তখনও আমার চোখ 2টা বন্ধ। আমি চোখটা খুলে দেখলাম যে আমার ঠোঁটের সাথে ম্যাডামের ঠোঁট লেগে আছে। তারপর ম্যাডাম আমার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, নাও, তোমার স্বপ্ন আমি সত্যি করে দিলাম। এবার লক্ষ্মী ছেলের মতো খাবারগুলো খাও, নইলে কিন্তু আমি অন্য উপায় অবলম্বন করব। আমি তো ম্যাডামের কথা শুনে ভয় পেয়ে ভাবতে লাগলাম, এই মেয়েকে আর বিশ্বাস নাই, যখন যা খুশি তাই করতে পারে। তাই ভাবলাম খেয়ে নেই, কিন্তু তার প্রতি তখনও আমার রাগ কমে নাই। আমি যে এর প্রতিশোধ নিবই। তারপর আমি খেয়ে নিলাম। আমি খাওয়ার সময় লক্ষ্য করলাম ম্যাডাম আমার দিকে একভাবে তাকিয়ে আছে, আর সে আমার খাওয়া দেখছে। খেয়ে বুঝলাম সে একদম পাকা রাঁধুনি। তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ম্যাডামের সাথে কথা বললাম।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে খাবার খাওয়ানোর জন্যে। ধন্যবাদ পাওয়ার মতো তো আমিও কিছু করি নাই। আর দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে করেছি। ক্ষমা? আর আপনাকে? কোনো দিনও না। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। যতদিন বেঁচে থাকব ততদিন আপনি যা পাবেন তা হলো ঘৃণা। আমার এই কথা শুনে সে কান্না শুরু করে দিল আর দৌড়ে রুম থেকে বাইরে চলে গেল আর হোটেলে চলে গেল। আর হ্যাঁ, কাল সকালে তো আমরা ঢাকায় ফিরে যাব, তাই হয়তো চলে গেল। হয়তো সে প্যাকিং করা বাকি আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, ম্যাডামকে আমি বোঝাবো কষ্ট জিনিসটা কেমন, মানুষ অপমানিত হলে কেমন লাগে। কিন্তু আবার পরক্ষণেই ভাবতে লাগলাম, আসলে সে তো আর আমাকে নিজের ইচ্ছেই কিছু করে নাই। যা করছে সেইখানে অন্য কোনো মেয়ে হলেও তাই করত। সে হয়তো ভাবছিল যে হয়তো কাজটা আমিও করেছি, সেই জন্যই তো এটা করলো। শুধু তাকে কষ্ট দিয়ে কী লাভ? আর আমি তো তাকে ভালোবাসি। তাকে কষ্ট দিলে তো তার চেয়ে বেশি কষ্ট আমি পাবো। কি দরকার? সে তো আর ইচ্ছা করে এই কাজ করে নাই, তাই তাকে ক্ষমা করে দেওয়াই আমার পক্ষে ভালো। এই কথা ভাবতেছি এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার প্রাণের ছোট আপু আমাকে কল দিছে। আমি কলটা ধরলাম। কি রে, বিয়ে করার আগেই বউকে পাওয়া আমাকে ভুলে গেলি? এখনো তো বিয়ে পড়েই আছে। হ্যাঁ রে, ভুলেই গেছি। তুই কে রে যে তোকে আমার মনে রাখতে হবে? কি বললি তুই? আমি তোর কেউ না? না, তুই আমার কেউ না, মজা করে বলতেছি। এখন তো আমি পর হয়ে যাবই। তুই তো তোর প্রেমিকাকে পেয়ে গেছিস, এখন কি আর আমার কথা মনে থাকে? আমার কথা শুনে আপু কেঁদে ফেলছে। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এখন তো আমি পর হয়ে যাবই, তুই তো তোর প্রেমিকাকে পাইয়া গেছিস, এখন কি আর আমার কথা মনে থাকে? আপু কাঁদিস কেন? আমি তো মজা করে বলতেছি, তোকে ছাড়া তো আমি একবারে অচল। প্লিজ কান্না থামা। মজা করি, তুই বুঝিস না? কান্না না থামালে কিন্তু আমি কেঁদে ফেলবো। আচ্ছা, সবই তো বুঝলাম। তোর সাথে তো সকালে কথা বললাম, কিন্তু তখন তো কণ্ঠটা এমন ছিল না। তো কণ্ঠটা এমন লাগছে কেন? কই কিছু তো হয় নাই আমার। আর আমার কণ্ঠ তো ঠিকই আছে। মনে হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে, তাই হয়তো আমার কণ্ঠটা এমন শোনাচ্ছে। আচ্ছা, আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমি কি বুঝি ঠান্ডা লাগলে কেমন হয়? তোর ঠান্ডা লাগে নাই, তোর অন্য কিছু হয়েছে। তুই লুকাচ্ছিস কেন? মানে কি লুকাবো? কি মানে করছিস? কি হয়েছে বল, নইলে কিন্তু আমি কান্না করব। কিছু হয় নাই রে আপু, সত্যি বলতেছি। শোন, তুই আমার কলিজার টুকরা ভাই। তোর কিছু হলে তাই আমি বুঝবো না? বল কি হয়েছে, নইলে কিন্তু আমি এক্ষুনি তোর কাছে যাওয়ার জন্য রওনা দেব। তারপর আপুকে সব খুলে বলল। প্রথমে আপু প্রচণ্ড হাসলো, তারপর বলল, ওই মাইয়ার কোনো ক্ষমা নেই। আগে তুই আয়, তারপর দেখিস ওই মাইয়ারে আমি কি করি। ঠিক আছে। আর শোনো, কাল সকালে আমি আসতেছি। তুই বাবাকে একটু ম্যানেজ করিস। বুঝিসই তো, গণপিটুনি খাইছি, অনেক জায়গা কেটে গেছে। বাবাকে বলিস যে আমি অ্যাক্সিডেন্ট করছি। ঠিক আছে, আমি মা বাবাকে ম্যানেজ করবো না। তুই ভালোভাবে ফিরে আয়। ঠিক আছে, বাই অ্যান্ড লাভ ইউ মাই ডিয়ার সিস্টার। বাই অ্যান্ড লাভ ইউ টু মাই ডিয়ার ব্রাদার। আপুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে কোনো মেয়ের কোমর স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকাতেই আমি আবার ম্যাডামকে দেখে ক্রাশ খেলাম। একটা কালো শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করা ব্লাউজ। মনে হচ্ছে আমার প্রিয় নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। আর কি তার চেয়েও বেশি সুন্দর হলো ম্যাম। প্রায় 2 মিনিটের মতো নীরবতা। আমি এই কালো পরীর মধ্যে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই আবার গতকালকের ঘটনা মনে পড়তেই সব ভালো লাগা নিমিষেই আকাশে উড়ে গেল। মিমের ডাকে আমার ঘোর কাটলো। কি মিস্টার নাহিদ, তাইলে ঘুম ভাঙলো? আমি কতক্ষণ ধরে আপনাকে ডাকতেছি। আমি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে কথা বলবেন না?
তাও কেন আমাকে ডাক দিলেন? আপনার সাহস তো কম না। আসলে সকাল 9টায় তো আমাদের গাড়ি, আর এখন 7টা বাজে। না উঠলে তো আবার আমরা গাড়ি মিস করব, তাই তোমাকে ডাক দিলাম। কেন? আমার চিন্তা আপনাকে করতে হবে না। আমার চিন্তা আমি নিজেই করতে পারবো। তুমি অসুস্থ তাই? একদম চুপ। আমার সাথে ন্যাকামো করবেন না, বুঝলেন? আমি এই বলে গোসল করতে গেলাম আর আগ চোখে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গোসল করতে গেলাম। তারপর গোসল করে রেডি হচ্ছি, তখন আবার ম্যাডাম গোসল করে বের হলো কালো রঙের একটা শাড়ি পরে। আপনারা তো জানেনই যে আমার কালো কাপড়ের উপর আমার দুর্বলতা। আমি ম্যাম দেখে আবারও ক্রাশ খেলাম, কারণ ভেজা চুলে একদম টাইটানিক মুভির রোজের মতো লাগছিল, যা দেখে আমার বুকের ভিতর আবার ব্যথা করা আরম্ভ করলো। কিছুক্ষণ পর আমি আমার চোখ সরিয়ে নিলাম, কারণ আমি চাই না ম্যাডাম আমার এই অবস্থা দেখুক। তারপর ম্যাম রুম থেকে বের হয়ে গেল। তখন আমি আমার কাজে আবার মন দিলাম। আমি রেডি হয়ে বসে আছি, এমন সময় ম্যাডাম আসলো খাবার নিয়ে। তখন আমার উদ্দেশ্যে বলল, দয়া করে আমার উপর রাগ করে খাবার খাওয়া বাদ দিও না। কে বলল আমি খাবার খাবো না? এই খাবারের টাকা আমি দিয়েছি। রাতে অমন করলে তাই আর কি বললাম। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। এরপর আমি খাবার খাওয়া শুরু করলাম। আর আর চোখে দেখলাম যে ম্যাডাম ড্রেসিং রুমে বসে সাজা শুরু করলো। দেখলাম তার গলার হারটার হুক লাগাতে পারছে না। অনেকবার চেষ্টা করলো কিন্তু পারলো না। এর মধ্যে আমার খাবার খাওয়া শেষ হয়ে গেছে, তাই উঠে গিয়ে আমি তার পিছনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। এতে অবশ্য আমার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাও গিয়ে বসে হাতের মধ্যে আমার হাতের 2টা আঙ্গুল ঢুকিয়ে দিলাম। আমি খেয়াল করলাম আমার হাত তার হাতের মধ্যে রাখতেই সে তার চোখ বন্ধ করে ফেললো। হয়তো আমার স্পর্শে তার অন্যরকম অনুভূতি লাগলো। তারপর আমি হুক দুটো লাগিয়ে দিলাম। অবশ্য আমার রাগ হচ্ছিল তার উপরে, কারণ এত বড় একটা মেয়ে যার আজ বিয়ে হলে কালকে একটার মা হবে, সে কিনা নিজের গলায় একটা মালা লাগাতে অন্য একজনের সাহায্য লাগে। সে কি আদৌ একজন মেয়ে? আরও তার উপর তো আমার আগে থেকেই রাগ, তাই 2 রাগ মিলে আমার মুখ লাল হয়ে গেছে। আমার মুখ দেখে ম্যাম বুঝলো আমি খুব রেগে আছি, তাই সে আর কিছু বলল না। এর মধ্যেই বেজে 8:30, তাই রুম থেকে বের হতে বসলাম। কিন্তু জানেনই তো আমার সারা শরীরে অনেক ব্যথা, তাই ঠিক মতো হাঁটতে পারছিলাম না। যা দেখে ম্যাম এগিয়ে আসলো আর আমার একটা হাত তার ঘাড়ের উপর দিয়ে নিয়ে নিল। এতে আমার আরও রাগ বেড়ে গেল, তাই আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে হাত বাইরে আনতে চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর দুর্বল হওয়ার কারণে ম্যামের শক্তির সাথে পেরে উঠছিলাম না। তাই শেষ পর্যন্ত হার মেনে নিলাম আর লক্ষ্য করলাম ম্যাম আমাকে শক্ত করে ধরে রেখেছে যাতে আমি না পড়ে যাই। এই জন্য আমার রাগ বেড়ে গেল আর বলতে শুরু করলাম, আপনি কি ভেবেছেন আমাকে এইভাবে একটু সাহায্য করলে আমি সব ভুলে যাব আর আপনাকে ক্ষমা করে দিব? এটা যদি ভেবে থাকেন তো আপনি ভুল ভাবছেন। তুমি আমাকে ক্ষমা না করলে আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি আসলে এখন যা করছি এমন কোনো কাজ না যার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিবে। তুমি আমার ছাত্র এই ভেবে এখন সাহায্য করতেছি, আমার দরকার নেই তোমার ক্ষমার। এর মধ্যেই আমরা বাস স্টেশনে পৌঁছে গেলাম। আর হ্যাঁ, আমরা যে হোটেলে উঠেছিলাম তার থেকে স্টেশন বেশি দূরে না, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এখন সময় 8:45। ম্যাম আমাকে আমার সিটে বসিয়ে দিয়ে বাইরে চলে গেল। মনে হয় কিছু জিনিস কিনতে গেল। আর হ্যাঁ, আমার আর ম্যামের সিট একসাথেই, তাই সে আমাকে জানালার পাশে বসিয়ে সে বাইরে গেল। কিছুক্ষণের মধ্যে বাসে ফিরে আসলো। দেখলাম হাতে 2 বোতল পানি, সাথে কিছু খাবার আর আমার প্রিয় 2 আইসক্রিম আর আমার জন্য কিছু মেডিসিন। তারপর আমার সিটে ফিরে আসলো আর আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে বলল, এটা তুমি তোমার কাছে রেখে দাও, ঢাকাতে গিয়ে তো আরও ওষুধ তোমাকে খেতে হবে, তাই এটা তোমার কাছেই রাখো। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি কোন সাহসে আমার পার্সোনাল জিনিসে হাত লাগান? সাহস করে হাত লাগাই নাই, আসলে রাতে ডাক্তার বলেছিল একটা ওষুধ আপনাকে যেন সকালে খাইয়ে দেই, কিন্তু সেটা হসপিটালের দোকানে ছিল না আর অনেক রাত হওয়ায় আমি বের হই নাই, তাই এখন
ওটা নিয়ে ওষুধটা কিনে এনেছি, আর এটা এখন তোমার খেতে হবে। এই বলে মিম ওষুধটার খোল থেকে ওষুধটা বের করলো। আমি এটা খাবো না, আমি আপনার কেনা কিছুই খাবো না। তুমি না হয় এই টাকাটা আমাকে দিয়ে দিও। ঠিক আছে, তাইলে খাওয়া যেতে পারে। এই বলে খেয়ে নিলাম, আর আমি জানালার পাশের সিট থেকে বের হয়ে মিমকে জানালার পাশে বসতে বললাম। তারপর আমি ওষুধ খেয়ে নিলাম। এমন সময় গাড়ি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। দেখলাম ম্যাডাম জানালা খুলে দিয়ে বসে আছে। তারপর সময় পর দেখলাম ম্যাডাম গভীর ঘুমে আচ্ছন্ন। জানালা খোলা, তাই হালকা বাতাসে ম্যাডামের মাথার পাশের চুলগুলো উঠছে, যাতে চেহারা আরও সৌন্দর্য হয়ে উঠছিল। এই সব ভাবতে ভাবতে বুঝলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে। তার কয়েক মিনিটের মধ্যে আমি হারিয়ে গেলাম ঘুমের এক কল্পনার জগতে। আর কিছু মনে নাই। যখন ঘুম ভাঙো তখন আমি দেখলাম আমি ম্যাডামের বুকের উপর নরম কিছুর উপর মাথা দিয়ে শুয়ে আছি। আমি বুঝতে পারছিলাম না আমি কিসের উপর মাথা দিয়ে শুয়েছিলাম, তাই পরীক্ষা করার জন্য হাত দিয়ে ধরলাম। আসলে ধরে দেখতে চাইছিলাম আসলে জিনিসটা কি, তাই হাত এগিয়ে দিলাম। হাত দিয়ে ধরেই বুঝলাম এটা মেয়েদের। আমার হাতের স্পর্শে হয়তো ম্যাডাম জেগে গেছে, তাই দেখার জন্য মাথা উপরে তুলতেই দেখলাম ম্যাডাম আমার মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এই দেখে লজ্জায় আমার মুখ নিচু করে ফেললাম আর ভাবতে লাগলাম আমি কি করে ফেললাম। আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম, প্লিজ গড ফরগিভ মি। আমি এটা বুঝে শুনে করি নাই। একটা প্রবাদ বাক্য আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এটা কি সত্য না হয়ে পারে? তারপর আমি মুখ উপরে তুলতেই ঠাস 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 4টা শব্দ হলো। আমার মনে হলো আমার মুখে কে যেন 5 কেজি ওজনের পাথর দিয়ে আমার মুখে বাড়ি দিল। তারপর মিম বলতে শুরু করলো, এই ছেলে, তোমার কি লজ্জাশরম কিছুই নাই? তুমি জানো তুমি আমার কোন জায়গায় হাত দিয়েছিলে? তুমি একটা স্টুপিড। তুমি আমার ওই জায়গায় হাত দিলা আর হাত দিয়ে চাপ দিয়ে দেখলা। তুমি একটা ফাজিল। আমি আসলে ইচ্ছে করে করি নাই, কৌতূহল বশত করে ফেলেছি। দয়া করে ক্ষমা করে দেন। ক্ষমার তুমি জীবনেও না। আমি আসলে ইচ্ছে করে চাপ দেই নাই। সম্পূর্ণ বলার আগেই চুপ, বেহায়ার নির্লজ্জ, খারাপ কাজ করে আবার চিৎকার করে বলছো। তুমি কি বড় হবা না? তুমি আমার সব নিয়ে নিলা। এখন আমার কি হবে? আমাকে আর কেউ বিয়ে করবে না, আমার কেউ মায়েরা লাও। এই বলে ম্যাম কান্না করা শুরু করে দিল। এখন আসলে আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবছিলাম আমি এটা কি করলাম, আমি এমন কাজ কি করে করতে পারলাম। আর লজ্জায় ম্যামের দিকে তাকানোর শক্তি আর সাহস আমার হচ্ছিল না। আর মনে মনে বলতে লাগলাম, আর কেউ বিয়ে না করলে আমি আছি, আমি করব। কিন্তু সময় পর আমরা চলে আসলাম। তারপর গাড়ি থেকে নামতেই দেখলাম ভাইয়া গাড়ি পাঠিয়ে দিছে। তারপর গাড়ি নিয়ে ম্যাডামকে তার বাসায় নামিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাসার সবার সাথে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়ি। তারপর আমি আস্তে আস্তে আমার চোখ বন্ধ করতে লাগলাম। একসময় ঘুমের জগতে হারিয়ে গেলাম। সকালে পল্লবের ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। কলটা ধরলাম। কিরে দোস্ত, তুই কই? তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, নাইলে তোর নায়িকা আমাদের ভাবি চাকরি চলে যাবে। হোয়াট? কী সব আবল তাবল কথা বলতেছিস শালা? তোর ভাবির চাকুরি চলে যাবে কেন? অত কিছু জানি না, তাড়াতাড়ি তুই আয়, নইলে কিন্তু সব শেষ। আচ্ছা, তুই দপ্তরের কাছে যা আর আমার কথা বল, দেখ উনি সব বলবে। তারপর তুই আমাকে কল করে বল। এদিকে ম্যাম সকালে কলেজে যায়। এমন সময় একটা মিটিংয়ে তাকে ডাকা হয়। সে যায়। এমন সময় সভাপতি বলে ওঠে, আপনাকে আমাদের এই কলেজে আর রাখা হবে না, আপনাকে বরখাস্ত করা হবে। কিন্তু কেন স্যার? আমার কি অপরাধ? কারণ আপনার মতো একটা নষ্টা মেয়ে যদি আমাদের এই কলেজে রাখি, তাহলে আমাদের কলেজের সম্মান চলে যাবে। আপনার কথা ঠিক বুঝলাম না স্যার। যে মেয়ে তার লজ্জা শরম কবর দিয়ে তার একজন ছাত্রের সাথে দিন রাত কাটাতে পারে, তার মতন মেয়েকে আমাদের কলেজে রাখা হবে না। এই কথা শুনে ম্যাম কিছু বলার ভাষা হারাই ফেলে। তার চোখ বেয়ে পানি পড়তে থাকে আর মনে মনে নাহিদের গোষ্ঠীকে শ্রদ্ধা করতে থাকে। কিন্তু এই কথার কোনো কিছুই আমি জানি না। এমন সময় আমি রেডি হয়ে ঘরে আসি ফোন নেওয়ার জন্য। এমন সময় পল্লব ফোন করে যা বলে তা শোনার জন্য আমি তৈরি ছিলাম না। আমি পল্লবের কথা শুনে ধপাস করে বসে পড়ি। আমাকে ফোন করে ম্যামের সাথে ঘটে যাওয়া সব কিছু বলে। শুনে তো আমার হাত থেকে ফোন পড়ে যায়। আমি ধপাস করে বসে পড়ি। ওই সময় আমার চারিদিকে অন্ধকার হয়ে যায় আর ভাবতে থাকি একমাত্র আমার জন্যই ম্যামের সম্মানের এই অবস্থা আর তার চাকরি চলে যাওয়ার দিকে
আমি এ কাজ কী করে করতে পারলাম? তখন আবার মনে পড়লো ম্যামের কথা। তার চাকরির টাকা দিয়েই ম্যাম আর তার মায়ের কোনো মতে চলতে লাগলো। তার তো আর বাবা নাই। আমি এখন কি করি, কিভাবে ম্যাডামের সম্মান ফেরত এনে দেই, সাথে চাকরিটাও? এমন সময় মাথায় একটা বুদ্ধি আসলো। তখনই পল্লবকে কল করে বললাম, দোস্ত একটা আইডিয়া বল, যাতে ম্যামের সম্মান আর চাকরি এর কোনোটারই ক্ষতি না হয়। হালা, আমার মাথায় এমন কোনো বুদ্ধি আসতেছে না। শালা তুই একটা বলত, তোর দ্বারা কোনো কিছু সম্ভব না। আচ্ছা, আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা বল দেখি। শোন, আমাদের এমন কিছু করতে হবে যাতে ম্যামের কোনো কিছু না হয়। তাই আমি ভাবতেছি একটা মিথ্যা কাবিননামা বানাইয়া সবাইকে যদি বলি আমার আর ম্যামের বিয়ে হয়েছে, তাই আমরা 3 দিনের জন্য কক্সবাজারে হানিমুন করতে গেছিলাম। তাইলে আর ম্যামের সম্মানের কিছু হবে না, আবার তার চাকরিরও কিছু হবে না। প্ল্যানটা কেমন বল? মামা, তুই একটা কি বলবো জিনিয়াস। তোর মতো বন্ধু থাকলে কোনোদিন এ প্রবলেমে পড়বো না। কিন্তু দোষ, এটা করলে তুই ভাবছিস পরে কি হবে? পরে যা হবার তাই হবে, ওটা নিয়ে ভেবে কোনো লাভ না। আগের কাজটা আগে করে নেই। শোন, তুই জানিস আমি অসুস্থ, তাই আমার আসতে লেট হবে। তাই তুই রাতুল, আহাদুল, মেঘলা আব্বু, ছোয়া, ফাবিয়া আর তারিনকে ফোন দিয়ে কাজী অফিসে যা। তুই, রাতুল আর আহাদুল আমার পক্ষের সাক্ষী, আর ফাবিয়া, তারিন আর ছোয়া মিমের পক্ষের সাক্ষী। আর মেঘলা আপু অনেক ভালো স্বাক্ষর নকল করতে পারে, তাই সহজেই মিমের স্বাক্ষর নকল করতে পারবে। আর শোন, রাতুলও তো এই বিষয়ে অনেক এক্সপার্ট, তাই রাতুলও আমার স্বাক্ষর নকল করতে পারবে। জানি কাজী সাহেবের প্রবলেম, এই জন্য আলম দাদাকে ফোন করে নিয়ে যাস। আলম দাদা থাকলে ঢাকার সব কিছুই আমাদের, বুঝছিস? বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নাই, সব কিছু আমি দেখে নিব। তোকে যে কাজ করতে বললাম ওটা কর। আমি এখন বের হচ্ছি, আর তাড়াতাড়ি কাজটা শেষ করে ভার্সিটিতে আয়। ঠিক আছে দোস্ত। এই বলে আমি বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আর এদিকে পল্লব সবার কাছে ফোন করে কাজী অফিসে সবাইকে আসতে বলল। সবাই ঠিক সময় চলে গেল। পল্লব সবাইকে সবটা বুঝিয়ে বলল। তারপর ম্যাম আর আমার নকল একটা বিয়ের সার্টিফিকেট বানিয়ে নিয়ে সবাই ভার্সিটির দিকে রওনা দিল। অন্যদিকে আমি ভার্সিটিতে পৌঁছেই টিটু ভাই, মানে আমাদের ভার্সিটির ভিপিকে কল করলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজ সূর্য কোন দিকে উঠেছে যে নাইদ আমাকে কল করছে? তা বলো, কেমন আছো তুমি? ভালো নাই, এই বলে সব খুলে বললাম তাকে। তখন টিটু ভাই বলল, দাঁড়াও আমি আসতেছি। তখন আমি ভাবতে লাগলাম শালার প্রেমে কোন দিন করলাম না, আবার এখন একটা বউ হয়েও গেল। আরও ভাবতে লাগলাম আল্লাহ এ জানে আজ ভিতরে কি হবে। তারপর আসলাম প্রিন্সিপালের রুমের সামনে, এসেই চেঁচামেচি শোনালাম। তারপর ডাইরেক্ট রুমের দরজার সামনে গেলাম আর গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আমি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এসো বাবা, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, আমার একটা সমস্যা আছে। এই বলে পাশে তাকাতেই দেখলাম মিম দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তখন পাশ থেকে সভাপতি বলে উঠল, এই ছেলে, তোমার কাণ্ডজ্ঞান নেই? দেখছো না আমরা একটা সমস্যা নিয়ে কথা বলছি, আর যে বিষয়ে কথা বলছি সেটা একমাত্র তোমার জন্য হয়েছে। বেদব ছেলে একটা। আসলে স্যার তেমন কিছু না, একটু দরকারি কথা ছিল। আর স্যার, আপনারা ম্যামকে এইভাবে অপমান করছেন কেন? আমার এই কথা শুনে ম্যাম আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তখন সভাপতি সাহেব বলে উঠলেন, ও তুমি তো নেকা, কিছুই বোঝো না। তুমি আর মিম নাকি কক্সবাজার গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। ওখানে কি কি করছো? তা আপনাকে কেন বলতে যাব? বলবে কিভাবে? ওনাকে নিয়ে ফষ্টি নষ্টি করছো কক্সবাজার নিয়ে গিয়ে, আর আমরা তা জেনেও আমাদের কলেজে তাকে রাখবো ওনার মতো একটা নষ্ট মহিলাকে? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার, কথা ভালোভাবে বলেন। একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। যে ফষ্টি নষ্টি করবে কক্সবাজার নিয়ে গিয়ে আবার বড় কথা বলবে, আর আমরা তা জেনেও এমন একটা নষ্ট মহিলাকে আমাদের কলেজে শিক্ষক হিসেবে রাখবো। নষ্ট মহিলা হয়ে আবার তার নাগার আমাদের শাসাতে এসেছে। এই শোরের বাচ্চা, তুই আর
একটা বাজে কথা বললে তোর জিহ্বা আমি কেটে ফেলবো। জানিস তোর মাইয়া কি করছে? তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করছে, আর তা আবার ভিডিও করে তার নাগর ইউটিউবে দিয়ে দিছে, যা ভাইরাল হয়েছে সেই পরিমাণে। তুই আগে নিজের ঘর সামলা, তারপর মানুষের নামে মিথ্যা অপবাদ দিবি। আমার এই কথা শুনে সবাই একদম নিশ্চুপ হয়ে গেছে। তুই জানিস ও কে? কে? শি ইজ মাই ওয়াইফ। কি? শুনতে পারিস নাই? শি ইজ মাই ওয়াইফ। আমার এই কথা শুনে সবাই মনে হলো আকাশ থেকে পড়ল। আর ম্যাম আমার কথা শুনে এমনভাবে আমার দিকে তাকালো, তাতে মনে হলো আমাকে আস্ত গিলে খেয়ে ফেলবে। আর আমাকে উদ্দেশ্য করে কি যেন বলতে বসলো। এমন সময় আমি ম্যাম একটা চোখ টিপ দিলাম। আমার চোখ টিপ দেখে সে হেসে ফেলল। আমি বুঝতে পারলাম ম্যাম আমার অভিনয়টা বুঝতে পারছে। তখন আমার বুকে সম্পূর্ণ সাহস হয়ে গেল। তাই বললাম, হ্যাঁ আমি ফষ্টি নষ্টি করেছি। যদি কোনো স্বামী স্ত্রী একসাথে এক বিছানায় থাকা যদি ফষ্টি নষ্টি করা হয় তাহলে আমি তাই করেছি। তাহলে তো আপনিও করেছেন সেই রকমই কাজ। তোমরা কবে বিয়ে করেছো? যেদিন আমরা কক্সবাজার গেছি সেদিন। কাবিননামা দেখাও, তাহলে আমরা সবাই বিশ্বাস করব। আর ম্যাডাম চাকরিও যাবে না। মনে হচ্ছে আপনি যেভাবে প্রশ্ন করছেন তাতে আপনি মনে অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, আর আমি আপনাকে ওই কাগজগুলো দেখাতে বাধ্য নই। তাহলে আমরাও বিশ্বাস করতে পারতেছি না যে তোমার সাথে মিমের বিয়ে হয়েছে আর তার চাকরিও থাকছে না। আমি কিছু বলতে যাব এমন সময় টিটু ভাইয়ের আগমন। এসেই আমাকে সব জিজ্ঞাসা করলো। সব বললাম। টিটু ভাই বলল কাবিননামাটা দেখাতে। আমি বললাম ঠিক আছে। এমন সময় পল্লবরা সবাই চলে আসলো কাবিননামা নিয়ে। আমিও খুশি মনে দেখাই দিলাম। সবাই দেখে তো অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো ম্যাম। আমার দিকে ম্যাম এমনভাবে তাকাচ্ছিল তাতে মনে হলো আমাকে একদম খেয়ে ফেলবে। তারপর ওখানে যারা ছিল তারা ম্যামের কাছে ক্ষমা চাইল। সভাপতি সাহেব এসে মিমের হাত ধরে ক্ষমা চাইল। ম্যাম মাফ করে দিল। তারপর আমার হাত ধরে বাইরে নিয়ে আসলো আর বলতে লাগলো, এই ছেলে, তোমার সাথে আমার বিয়ে কবে হলো? আর তুমি মিথ্যা কথা বললে কেন? তুমি জানো এই কথা আমার মায়ের কানে গেলে কি হবে? আমার মা এত কষ্ট পাবে যে বলে বোঝাতে পারবো না। তুমি এটা ঠিক করলা না। একবার ভেবে দেখেন, আমি যদি এইগুলো না বলতাম তাহলে আপনার সম্মান কই যাইতো? সবাই আপনাকে নষ্টা মহিলা বলে অপবাদ দিত। নিজের এই চাকরিটা চলে যেত, তখন কি করতেন? আপনার বুড়ো মাকে নিয়ে তো তখন রাস্তায় নেমে আসতেন। তখন কি করতেন? হ্যাঁ, এই বলে আমি চলে আসলাম। আমি জানতাম না যে আমাদের প্রিন্সিপাল সাহেব আমার বাবার ভালো একজন বন্ধু। তিনি এখানে ঘটে যাওয়া সকল কাহিনী বলার জন্য আমার বাবার কাছে ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? আর আজ সূর্য কোন দিকে উঠেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে ফোন করেছে? ভালো আছি মিস্টার খান সাহেব। আর আজ সূর্য পূর্ব দিক থেকে উঠেছে। তা তুই কেমন আছিস? তোর স্বভাবটা এখনো পাল্টাস নাই। আগেও আমাকে খান সাহেব বলতি, এখনো বলিস। আমি ভালো আছি। তুই কি ফ্রি আছিস? তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। তুই তো আমাকে ভুলেই গিয়েছিস যে তোর সিদ্দিকুর রহমান নামে কোনো বন্ধু আছে। হ্যাঁ, আমি ফিরে আছি। এই একটা কথা বললি, তোকে তাই কোনোদিন ভোলা যায়? তুই হলি আমার জিগারের দোস্ত। যদি অতই আমাদের বন্ধু ভাবতি তাহলে ছেলের বিয়েতে আমাদের দাওয়াত দিতি। কি? আমার ছেলের বিয়ে? বড় ছেলের তো অনেক আগে বিয়ে দিছি। আর ছোট ছেলে তোর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। দেখ, মজা করবি না। তোর ছোট ছেলে মানে নাহিদকে বিয়ে দিলি,
আর আমার সাথে এখন মজা করতেছিস? হোয়াট? আমার ছেলের বিয়ে হলো আর আমি জানলাম না? আজব ব্যাপার। তোর ছেলের আগামী 8/1/2026 সালে আমাদের কলেজের একটা ম্যামের সাথে বিয়ে দিলি, আর আমাদেরকে বললি না। আর এখন তুই না জানার ভান করতেছিস? তুই এ কি বলিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর স্যার বাবাকে সব খুলে বলল। বাবা শুনে তো আকাশ থেকে পড়ল। বাবা একেবারে চুপ হয়ে গেল, তার মুখ থেকে কথা বের হচ্ছে না। এই ভাবতে ভাবতে আমার কাছে ফোন দিল। তুমি কোথায়? আর শুনলাম তুমি নাকি বিয়ে করছো তোমার ক্লাসের ম্যাডামকে। আব্বু আমি তো ক্যাম্পাসে। আর এইগুলা কে বলল? দেখ, আমি তোমাকে কোনোদিন কোনো কাজে বাধা দেই নাই। তুমি কি করে আমার সব মান সম্মান ডোবাতে পারলে? বাবা আমি এসব কিছু করি নাই। চুপ মিথ্যাবাদী! তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। তুমি এটা কিভাবে করলা? কোন দিন কি তোমাকে বারণ করেছি? তুমি বিয়ে করবে তা তুমি তোমার ভাবি বা তোমার পরিজার বোনের কাছে বলতে পারতা। তারপর আমি দেখতাম। তুমি আমাদের না জানিয়ে এটা কিভাবে করতে পারলা? আমার কথাটা একবার শোনো। তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছা নাই। আর তুমি এ বিষয়ে আমার কাছে আর কিছু বলতে আসবা না। আসলে আমি ভুলে যাব যে আমার ছোট কোনো ছেলে আছে। এই বলে বাবা ফোন কেটে দিল। তখন আমি তো আকাশ থেকে মাটিতে পড়লাম। আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। আমি কি করব কিছু মাথায় আসছে না। শুধু চিন্তা করতেছি আমি কি করতে চাইলাম আর কি হয়ে গেলাম। আমি আমার ফাঁদেই পড়ে গেলাম। না পারতেছি আপন কাউকে সত্যি কথাটা বলতে, না পারতেছি বিয়ের কথাটা অস্বীকার করতে। অস্বীকার করলে আবার ম্যামের চাকরি চলে যাবে, যা আমি কোনো দিন চাই না। এই সব ভাবতে ভাবতে সিঁড়ির উপর বসে পড়লাম। বসে মনে মনে বলতেছি, হে আল্লাহ, তুমি আমাকে এখন বকে দাও। আমি এখন কি করব? আমার এই রকম অবস্থা দেখে আমার সব বন্ধুরা এগিয়ে আসলো, আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তারপর ওদের সব বললাম। ওরা তো শুনে অবাক হয়ে গেল। সবাই আমাকে বুদ্ধি দিল বাবাকে গিয়ে সত্যিটা বলে দিতে। আমিও ভাবলাম আমার কথা তো বাবা শুনবে নাই, তাই বড় আপু, বড় দুলাভাই, মেজো আপু, মেজো দুলাভাই আর আমার প্রাণের আপুকে দিয়ে আব্বুকে বলাতে হবে, তাইলে আব্বু বিশ্বাস করবে। এরপর ভাইয়া ফোন দিয়ে বকা দিল আর আমি নির্বোধের মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইদিকে আমার বাবা আমাদের প্রিন্সিপালের কাছ থেকে ম্যামদের বাড়ির ঠিকানা নিয়ে বাবা ম্যামের মায়ের কাছে সব বলে। ম্যামের মা তো নির্বোধ হয়ে যায়। তারপর সে আর আমার বাবা আমাদের আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মানে হলো নকল বিয়ে থেকে আসলভাবে বিয়ে দিতে চায় এবং দিন তারিখও ঠিক করে আসে। কিন্তু এইগুলা আমরা কেউই জানি না। দিন তারিখ দিয়ে বাবা চলে আসে আর ম্যামের মা ম্যামকে কল করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। ম্যাম রওনা দেয়। একমাত্র আল্লাহ তাআলাই জানে আজ আমাদের কপালে কি আছে। আর ম্যামের মা ম্যামকে কিছু বললে ম্যাম আমাকে গুলি করে মারবে। এমনিতেই আমার উপর সেই বাসের কাহিনী নিয়েই এখনও রেগে ফায়ার হয়ে আছে। আল্লাহ আমাকে রক্ষা করো, নইলে আমি শেষ। এই সব ভাবতে ভাবতে আমি বাড়িতে পৌঁছালাম। তারপর গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখি ভাবি, আপু আর মা বসে গল্প করতেছে। আমি কেবলই মায়ের সামনে গিয়েছি। এমন সময় ঠাস 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 শব্দ হলো। কি ভাবছেন কেন ঠাস 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 শব্দ হলো? কারণ আমার মা আর আমার আদরের ছোট বোন দুইজন ঠাস ঠাস করে আমাকে 6টা চড় মারল। তখন মনে হলো আমার মুখের উপর দিয়ে ঝড় বয়ে গেল। আমি তো কিছু বলার সাহস হারিয়ে ফেলেছি, কারণ কথা না বলতেই 6টা, আর যদি কথা বলতাম তো মনে হয় কয়েক ডজন হজম করতে হতো। আমার খুব কান্না পাচ্ছিল, কারণ
ছোটবেলা থেকে এত জোরে কেউ আমাকে মারে নাই। ম্যাম মেরেছিল, কিন্তু আস্তে। আর আমার মা আর আমার কলিজার বোন আমাকে এত জোরে চড় মারলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাই মাটির দিকে আছি। আর চোখে দেখলাম ভাবি আমার পক্ষ নিয়ে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু পারতেছে না, কারণ কিসে যেন বাধা পাচ্ছে। এমন সময় মা বলতে শুরু করলো, একদিন মনে করতাম তুই আমার সন্তান, তাই আমি গর্বিত। আর আজ মন বলতেছে তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি। তোর লজ্জা করলো না এমন একটা কাজ করতে? তুই আমাদের সম্মানকে নিলামে তুলে দিলি, এতে তোর গা একটুও কাঁপলো না? নিজে এখন পড়াশুনো করিস, বাবা ভাইয়ের টাকায় একদিন অফিসে যেতে বললে লাখ সাহেব পারবে না। আবার সে বিয়ে করেছে, তাও আবার তার থেকে 3 বছরের বড় একটা মেয়েকে। তোর লজ্জা করলো না এমন একটা কাজ করতে? মা আমার কথাটা একবার শোনো, তারপরে আমাকে যে শাস্তি দিবা আমি তা। আমাকে ধমক দিয়ে থামিয়ে মা বলতে লাগলো, চুপ কর কুলাঙ্গার, তোর কথা আমার শুনতে মন চাচ্ছে না। তুই বল, তোর জীবনে যা চেয়েছিস তার কোনো কিছুকে কি আমি বা তোর বাবা কি তা অপূর্ণ রেখেছি? তুই বিয়ে করবি ভালো কথা, তুই আমাকে কিংবা তোর ভাবিকে বলতে পারতি যে তোর বিয়ে করার দরকার, তোর বিয়ের বয়স হয়েছে, তাইলে আমরা তোকে সেই মেয়ের সাথেই বিয়ে দিতাম। তুই কেন আমাদের না জানিয়ে বিয়ে করলি বল? আমি বিয়ে করি নাই। মা আমাকে আবার ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। আমি চড় খেয়ে মুখে 2 হাত দিয়ে দেখে রাখলাম। তখন মা আবার বলতে শুরু করলো, বল, আমাদের সাথে তো প্রতারণা করলি, এখন আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাচ্ছিস? তোর মায়ের সাথে মিথ্যে বলতে তোর লজ্জা করছে না, বেয়াদ্দপ ছেলে? এই বলে মা কান্না করতে করতে উপরে চলে গেল। তারপর আপু ও আম্মুর মতো সেম ব্যবহার করলো। তারপরও অনেক কষ্ট করে বুঝিয়ে বললাম, আপুও বুঝলো। তারপর আপু আমাকে ঘরে রেখে কি যেন আনতে গেল, বলে গেল না। এইদিকে ম্যাম বাড়িতে এসে দরজায় নক করলো। ম্যামের মা এসে দরজা খুলে দিয়ে ভিলেন মার্কে একটা হাসি দিয়ে ম্যামকে ঘরে ঢুকতে দিল। ম্যাম তার মায়ের মুখ দেখেই বুঝলো যে কিছু তো গড়বড় অবশ্যই আছে, নইলে তার মা এই ভিলেন মার্কা হাসি দিত না। এই ভাবতে ভাবতে ম্যাম তার ঘরের ভিতরে ঢুকলো। এমন সময় ম্যামের মা ম্যামকে জিজ্ঞাসা করলো, তোর থেকে এমনটা আশা করি নাই। এই বলে ম্যামের মা ম্যামকে কয়েকটা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। ম্যাম মুখে হাত দিয়ে করুণার দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে, আর ম্যামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি কি করেছি যে তুমি আমাকে মারলে? তুই আমাকে জিজ্ঞাসা করতেছিস? নির্লজ্জ মেয়ে, তোকে নিয়ে আমি গর্ব করেছিলাম, আর তুই আমার মুখে চুনকালি মেখে দিলি। তোর থেকে আমি এটা আশা করি নাই। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আর আমি কি করে তোমার সম্মান মাটিতে মিশিয়ে দিলাম? ন্যাকা, কিছু তুমি বুঝো না, তাই না? তোর লজ্জা করছে না? যা করেছিস তা আবার তুই তীরমার মুখ থেকে শুনতে চাইছিস? এতটা নিচে নেমে গেলি কবে? মা আমি কি করছি বলবা তো? তোর লজ্জা করছে না এটা বলতে? প্লিজ অ্যাটলিস্ট বলো আমি কি করছি। ঠিক আছে, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস। তোর এই একজন ছাত্রকে তুই বিয়ে করলি, তাও আবার আমাকে না জানিয়ে। মা এসব কিছুই করি নাই, ও আমার চাকরি বাঁচানোর জন্য মিথ্যা বলছে। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ওই ছেলের বাবা এসেছিল আজ। মঙ্গলবার আগামী শুক্রবার তোর আর ওই ছেলের মানে নাহিদের বিয়ে। এই কথা শুনে তো ম্যাম রেগে ফায়ার, আর মনে মনে বলতেছে, নাহিদ তোমাকে আমি গিলে খাবো, তোর জন্য আমার এখন বিয়ে করতে হবে। মা আমি এখন বিয়ে করব না। কি বললি তুই?
বললাম আমি এখন বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি আর তোর বাপও বিয়ে করবে। ঠিক আছে, তাহলে বাবাকে ফোন করে আসতে বলি, আর বলি মা তোমাকে আবার বিয়ে দিবে। তুই না খুব বেয়াদব হয়ে গেছিস। তুই যা করেছিস তাতে আবার বিয়ে করবি না? এমনিতেও তো আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস, যাও বা আবার একটু আসে, তাও কি তুই মাটিতে মেশাতে চাচ্ছিস? তুই পালিয়ে বিয়ে করেছিস, একবার জানাস নাই, আর এখন আমরা দুই পরিবার মিলে তোকে আর নাহিদকে বিয়ে দিব, আর তুই বিয়ে না করার জন্য নাটক করছিস। আমি কোনো নাটক ফাটক করছি না, আর আমি বিয়ে করি নাই, ওটা মিথ্যা কথা। তুই বিয়ে করিস নাই, তাইলে ওই কাবিননামা কি মিথ্যে? আর তোরা যে কক্সবাজারে গিয়ে একই ঘরে একই বেডে থেকে আসলি, ওটাও কি মিথ্যে? তোকে আমি চিনি, তুই বিয়ে না করে কোনোভাবেই একই বেডে থাকতি না। আমি জানি না নাহিদ কিভাবে ওই কাবিননামা বানাইছে, তুমি বিশ্বাস করো আমি বিয়ে করি নাই। আর আমি ওর ম্যাডাম হয়ে যদি ওকে বিয়ে করি তাহলে সবাই আমাকে নিয়ে কি ভাববে? আর ওর থেকে আমি কমপক্ষে 3 বছরের বড়। দেখ, নাটক করবি না, তোর বিয়ে এখানেই হচ্ছে, ব্যাস এটাই ফাইনাল। আর তুই সেটা আগে ভাবিস নাই যে তুই এর থেকেও 3 বছরের বড়? এ বিষয় বাদ, কালকে থেকে ছুটি নিবি, আর 3 দিন পর তোর বিয়ে, তাই সব কিছু বুঝাতে হবে। এই বলে ম্যামের মা ম্যামের কাছ থেকে চলে গেল, আর ম্যাম হা করে ম্যামের মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর ম্যাম মনে মনে বলতে লাগলো, শালার নাহিদ, তোর সাথে তো আমার বিয়ে হচ্ছেই, কোনোভাবে তো আর আটকাতে পারবো না। তোর জন্য এত তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে হচ্ছে, তাও আবার আমার থেকে 3 বছরের জুনিয়র আর আমার ছাত্রকে। একবার বিয়ে হয়ে তোর বাড়িতে যায় নেই, তারপর তোকে বোঝাবো কত ধানে কত চাল। তোরে আমি বোঝায় দিব বিয়ে করলে কেমন লাগে, আর সেটা যদি হয় আমাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর তোকে আমি এমনভাবে জ্বালাবো যে তুই 7 জন্মে বিয়ে করার শখ মিটে যাবে। আর তোকে এত কষ্ট দিব যে তুই আমাকে ছাড়তে বাধ্য হবি, যাতে আমি আবার তখন আমি এখনকার মতো চলতে পারি। এই বলতেছে আর রাগে ফুলতেছে। আর এদিকে আমি বসে আছি আর ভাবতেছি ম্যাম আমাকে কি করবে, এমনি আমার উপরে রেগে আছে ওই গাড়ির ঘটনার জন্য। এমন সময় আপু আসলো বরফ নিয়ে। 8-9টা থাপ্পড় খেয়ে মুখ লাল হয়ে গেছে, তাই আপু বরফ লাগিয়ে দিচ্ছে। আর আপুর দিকে তাকিয়ে দেখলাম আপু হাসতেছে। কি রে আপু, মুচকি মুচকি হাসতেছিস কেন, কাহিনী কি? তুই বুঝবি না। তুই বললেই বুঝবো, বল দেখি কি কাহিনী। আমার একমাত্র ছোট ভাইয়াটার বিয়ে, আর আমি খুশি হব না? কি, আমার বিয়ে এই বয়সে? হ্যাঁ, তোমার বিয়ে। নিজে যখন পালিয়ে বিয়ে করেছিলে তখন মনে ছিল না যে তোমার বিয়ের বয়স হয়নি? এখন সামলাও। আমি বিয়ে করব না। আর মেয়েকে? বিয়ে তো তোকে করতেই হবে, যেমন ভুল করেছিস এখন সেটা শুধরা। আর মেয়েটা কে হতে পারে তুই তো ভালো করেই জানিস, মেয়েটা হলো তোর ম্যাডাম। শুনে তো আমি খুব খুশি, কারণ হাজার হলেও জীবনের প্রথম ক্রাশ, তাকে কি ভোলা যায়? কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল আমার সাথে ঘটে যাওয়া মিমের সব কথা। মনে পড়তেই আমার মুখ কালো হয়ে গেল। তাও আমি ভাবতে লাগলাম যা হবার হবে, তাও যে আমার স্বপ্ন পূরণ হবে। এমন সময়ে আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার হবু বউ ফোন দিছে। আমি চিনতে পেরেও না চেনার ভান করে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন আপনি? তোর জম, তোকে আমি লবণ লাগিয়ে গিলে খাবো। হেই মিস, সাবধানে কথা বলুন, পরিচয় দেন, নইলে কিন্তু ভালো হবে না। তুই কি করবি আমায়? আমি তোকে মারতে পারি, এমন অবস্থা করব যে তুই তোর বাবার নাম ভুলে যাবি। আর আমি কে তাই না? শোন তাহলে আমি কে। আমি হলাম সেই মেয়ে যে তোর কারণে তাকে বিয়ে নামক বাঁধনে ধরা পড়তে হচ্ছে। তোরে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি তোমার কাছে দোষ করেছিলাম, যার জন্য তুমি আমার মায়ের কাছে, তোমার ফ্যামিলির কাছে
কলেজের শিক্ষকদের কাছে আমাকে ছোট করলে। আমার আজ যা অবস্থা এই জন্য শুধুমাত্র তুমি দায়ী। আসলে ম্যাম, আমি এসব ভেবে কোনো কাজ করি নাই। তাহলে তুমি কী সব ভেবে কাজ করছিলে? আসলে আপনার চাকরিটা চলে যাচ্ছিল, তাই আমি ভাবছিলাম আমি এই কাগজটা দিলে হয়তো আপনার চাকরিটা যাবে না, আর আপনার নিয়ে যে অপবাদ ক্যাম্পাসে ছড়িয়েছে সেটা আর কেউ খারাপ ভাববে না। আর শুনেন, আমার জন্য আপনার কিছু হয় নাই। আপনি আমার সাথে বাজি ধরেছিলেন, আর আপনি সেই বাজিতে হেরে গিয়েছিলেন, যার জন্য আপনি আমার সাথে কক্সবাজার গিয়েছিলেন, কিন্তু আপনি আমার প্রাপ্য সব কিছু দেন নাই, বরং আপনার জন্য আমাকে একদিন হাসপাতালে থাকতে হয়েছে। আর তুমি আমার সাথে কিছু করো নাই। তুমিও তো আমার এমন জায়গায় হাত দিয়েছো যে জায়গার পর পুরুষ মানুষ কেউ হাত দেয় না। বেয়াদব ছেলে, তোমার শিক্ষা আমি দিব, আগে বিয়েটা হয়ে নিক। এই বলে ফোন কেটে দিল ম্যাম। এমন সময় আপু আমাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিল। তারপর আমিও খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই আব্বু বলল ম্যামকে নিয়ে শপিংয়ে যেতে। অনিচ্ছা সত্ত্বেও ম্যামকে নিয়ে যেতে হলো। আম্মু আপুরা আগেই চলে গেছে। এরপর আমি মিমকে মার্কেটের ভিতরে নিয়ে গেলাম। গিয়ে দেখি আপু, আম্মু, ভাইয়া, ভাবি সবার শপিং করা শেষ। আমি এই দেখে বললাম, ও মাই গড, জীবনে প্রথম দেখলাম এত তাড়াতাড়ি কারো শপিং করা শেষ হলো। এই বলে আম্মুর দিকে তাকালাম, দেখলাম মুখটা কালো করে আছে। আসলে আম্মু গতকাল থেকে আমার উপর অনেক রেগে আছে। এমন সময় ছোট আপু বলল, কই রে, আমাদের ভাবি কই? আছে রে আছে, এই দেখ। এই বলে ম্যামের হাতটা ধরে সামনে নিয়ে আসলাম। দেখলাম মিমের মাথায় কাপড়, মুখ ঢেকে রাখছে ঘোমটা দিয়ে। দেখে তো আমি পুরাই অবাক, কারণ আসার সময় তো এমন ছিল না। তার মানে আমার পিছনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করেছে। দেখে একটু খুশি হলাম। এমন সময় বড় আপু বলে উঠল, এই মেয়ে, ঘোমটাটা সরাও, তোমাকে দেখব। এই বলে ম্যামের দিকে এগিয়ে গেল। কি হলো, সরাও। আমার লজ্জা করে। এই কথা শুনে আমি মনে মনে বললাম, ভূতের মুখে আবার রাম রাম। এবার আপু ম্যামের তোয়াক্কা না করে নিজে ঘুমটা সরাই দিল। দেখলাম ম্যাম চোখ বুজে রয়েছে। সবাই ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখলাম আম্মুও হাঁ করে তাকিয়ে আছে। সবার মাঝে ছোট আপু বলে উঠল, আম্মু, আমি কি স্বপ্ন দেখতেছি? না রে মা, তুই বাস্তবেই আছিস। দেখলাম আম্মু হেসে কথা বলতেছে, তার মানে আম্মুর পছন্দ হয়েছে, আর তাই তার রাগ চলে গেছে। এই মেজো আপু, আমাকে একটা চিমটি দাও তো। মেজো আপু চিমটি দেওয়ার পরে ছোট আপু ইস বলে উঠল আর বলল, তার মানে এটা বাস্তবে যে ছেলের পছন্দ একদম কুৎসিত, আর সে কিনে এত সুন্দর একটা ভাবি উপহার দিল। হ্যাঁ রে, অনেক পছন্দ হয়েছে আমাদের। তোমাদের উপরে যা রাগ ছিল তা তোমাকে দেখে চলে গেছে বোন। আমি কোনোদিন ভাবতেই পারি না যে আমার ভাই আমাকে এমন একটা সারপ্রাইজ দেবে। সত্যি বোন, তুমি অনেক সুন্দর। এই বলে ভাবি সহ সবাই হেসে উঠল, শুধু আমি আর ম্যাম বাদে। এবার আমি লক্ষ্য করলাম ম্যামও অনেক খুশি হয়েছে আর সবাইকে ভালোভাবে দেখে নিচ্ছে। এমন সময় মা এসে আমার কানটা টান দিয়ে ধরে বলল, যা, আমাকে এত সুন্দর বৌমা উপহার দেয়, তোদের সব দোষ ক্ষমা করলাম, আর আমার তোর উপর অভিমানটাও ভেঙে ফেললাম। এই বলে আম্মু ম্যামের কপালে থুতু দিল যাতে ওর কারো নজর না লাগে। কিন্তু তখন তো ম্যাম লজ্জায় মরে যাচ্ছিল। এরপর সবাই শপিং শেষ করে যে যার বাসায় চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। এরপর বিয়ের সব কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাদের ফেরার সময় হয়ে যায়। তাই ম্যামকে নিয়ে সবাই বাইরে আসলো। ম্যামের আম্মুকে দেখে আমি তাকে সালাম করলাম। ম্যামের মা আমাকে বলল, বেঁচে থাকো বাবা। এরপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে যে যার মতো ব্যস্ত হয়ে গেল। আমি ছাদে গিয়ে বসলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে।
তাই ছাদ থেকে নেমে আমার রুমের কাছে আসতেই বড় দুলাভাই আর মেজ দুলাভাই বলতেছে, দেখো ঘরে গিয়ে আছে বিড়াল। এই বলে দুইজন হাসতে লাগলো। আমি বললাম, দুলাভাই বিড়াল পামু কই বাসর ঘরে? ভিতরে যাও, দেখবে নিশুই তোমাকে দেখাবে কোথায় বিড়াল আছে। এই বলে তারা আবার অট্ট হাসিতে মেতে উঠল। তখন আমি বললাম, তাইলে আজকে আমি এ ঘরে থাকবই না। এই বলে চলে যেতে বসেছি, এমন সময় দুলাভাই আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিল আর এই পাশ থেকে দরজা বন্ধ করে দিল। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করতেছিলাম আর ভাবতেছিলাম হয়তো ম্যাডাম আমাকে এসে সালাম করবে আর আমি ওকে উপরে উঠিয়ে বুকে জড়িয়ে নিব, কিন্তু এটা যে আমার ভাগ্যে নাই। এটা মনে পড়তে একটা হাসি দিয়ে এগিয়ে গেলাম। আমাকে এগিয়ে যেতে দেখে ম্যাডাম নিজের মাথা উপরে উঠালো, উঠিয়ে বলতে শুরু করলো, আর এক পাও এগিয়ে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি জানতাম ও এমন কিছুই বলবে, তাই আগে থেকেই নিজেকে সামলিয়ে নিছি। আর এখন একটু অভিনয় করে বললাম, কেন আমি এগিয়ে আসবো না? আমার তো আজ বিয়ে হয়েছে, তাই আমি আমার বউয়ের কাছে যাব আর তার সাথে বাসর করব। তাতে আপনার সমস্যা হচ্ছে কোথায়? না, তা হবে না। আমি তোমার সাথে বাসর করব না, কারণ আমি ম্যামের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললাম, আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, তাই আপনি আমাকে স্বামীর অধিকার দিবেন না। এই কথা তো বলতে চাইছিলেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম। তো আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব? আমি কি সব ভুলে গেছি? আপনি আমাকে অনেক থাপ্পড় মেরেছেন, আবার আমার কোনো অপরাধ ছাড়াই আমাকে সবার হাতে গণপিটুনি খাওয়াইছেন। তাহলে আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব? আমি আপনাকে বিয়ে করেছি সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি এগুলো বলছি না ওকে কষ্ট দেওয়ার জন্য। আমি তো ওকে অনেক আগেই ক্ষমা করে দিছি। আমি তো ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর তুমি মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা, তুমি কিছু করো নাই। তুমি আমার বুকে কি আছে সেটা নেড়ে চেড়ে দেখছো, যার জন্য থাপ্পড় খেয়েছো। তুমি তো একটা লুচ্চা বদমাস ছেলে। এই মুখ সামলিয়ে কথা বলেন। কী সব আবল তাবল কথা বলতেছেন? আবল তাবল না, যে ছেলে মেয়েদের বুকের ওপর হাত দিয়ে দেখে ওইখানে কি থাকে, সেটা লুচ্চা বদমাস ছাড়া আর কিছুই না। আর তোমার জন্য আমাকে এখন বিয়ে করতে হলো, তাও আবার তোমার মতো লুচুকে বিয়ে করতে হলো। আমার জন্য মানে আপনার চাকরি বাঁচানোর জন্য ওইখানে গিয়ে মিথ্যা কথা বলতে হয়েছিল, নইলে আর চাকরি থাকতো না। আচ্ছা বাদ দেন, আপনি তো আমাকে স্বামীর অধিকার দিবেন না, আমার লাগবেও না। আপনাকে একটু অনুরোধ করব, রাখবেন? বলো। আসলে বাইরের কাউকে বুঝতে দিও না আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, আর আমার ফ্যামিলির সবার সাথে ভালো ব্যবহার করো, এটাই চাই। ঠিক আছে, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? প্রত্যেক দিন খাটে শুবেন আর আমি সোফায়। এই বলে আমি সোফাতে শুতে গেলাম আর ম্যাম ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। আমি একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে শুয়ে ভাবতেছি, চাইছিলাম কারো ভালো করতে, কিন্তু কি হয়ে গেল, বাবা মা ভাই বোন সবাই আমাকে ভুল বুঝে কত বাজে বাজে কথা বলল, আর যার জন্য এত কিছু করলাম সেই আমাকে অপরাধী ভাবে। যেদিন আমি থাকবো না সেদিন সবাই বুঝবে। এই ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো, আর এর মধ্যে দরজা খোলার ঠক ঠক শব্দ শুনে নিজের চোখ মুছে স্বাভাবিক হয়ে শুয়ে রইলাম। ম্যাডাম ওয়াশরুম থেকে বের হলো একটা কালো সালোয়ার পরে, যা দেখে আমি চোখ ফেরাতে পারলাম না। একদম পরীর মতো লাগতেছে। কিছু একটা বলতে যাব, এমন সময় মনে পড়ে গেল আমার তো কিছু বলার অধিকার নাই, কারণ সে তো আমাকে স্বামী হিসেবে মানেই না। তাই মনের কথা মনে রেখে চুপ করে রইলাম, শুধু মুগ্ধ হয়ে হাঁ করে ম্যামের দিকে তাকিয়ে আছি। আমাকে ম্যাম এমন অবস্থায় দেখে বলল, মশা ভেতরে চলে যাবে। এই শুনে আমি একটু মুচকি হাসি দিয়ে মুখটা বন্ধ করে ফেললাম। এমন সময় ম্যাম বলে উঠল, এই, তুমি আমার দিকে হাঁ করে তাকিয়েছো কেন?
তো কিভাবে তাকিয়ে থাকবো শুনি? যা দেখে পাগল হয়ে যাচ্ছি তা দেখে কি আর হার না করে কোনো উপায় আছে? এই বলে আমি হাসতে লাগলাম। ম্যাম একটু লজ্জা পেয়ে বলল, এই ছেলে, আমি তোমার ম্যাডাম হই, সো আমাকে তুমি সম্মান করে কথা বলবা। আর ছাত্র যেভাবে ম্যাডামের দিকে তাকিয়ে থাকে ঠিক সেভাবেই আমার দিকে তাকিয়ে থাকবা, বুঝলা? না, আমি কিছুই বুঝি নাই। আর আপনি আমার ম্যাডাম না, আপনি হলেন আমার বউ, যাকে আমি 3বার কবুল বলে বিয়ে করেছি। তাই কোনোভাবেই ম্যাডামের দৃষ্টিতে দেখতে পারবো না, আমি তোমাকে বউয়ের দৃষ্টিতে দেখব। কি বললা, আবার বলো। একবার বলছি না, আবার বলবো। আমি কি পাগল নাকি? আর তুমি কি বয়রা নাকি যে শুনতে পাও নাই আমি কি বললাম? এই কথা শুনে ম্যাডাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল আর বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ল। আমিও পাশ ফিরে শুয়ে ভাবতে লাগলাম কি কি আমার জন্য ভবিষ্যতে অপেক্ষা করতেছে। এই ভাবতে ভাবতে জানি না কখন চোখ লেগে গেছে আর ঘুমিয়ে পড়ছি। সকালে দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল। পিছনে তাকাতেই আমি আবার ফিদা হয়ে গেলাম, কারণ ম্যাডাম গোসল করে চুল বাড়ি দিতে দিতে বের হচ্ছে। জানিনি তো আমি একজন ছেলে মানুষ, এইরকম অবস্থায় দেখে আমার কি অবস্থা হতে পারে। ম্যাডামকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। আমি তাকিয়ে আছি, এটা ম্যাডাম খেয়াল করে নাই। দেখতে দেখতে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলতেছি। আমার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করতেছে, মনে হচ্ছে আমি যেন আমার মধ্যে নাই। বুঝলাম আমি ম্যাডামের নেশায় পড়ে গেছি। কোনো মতেই কন্ট্রোল করতে না পেরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার হার্টবিট বৃদ্ধি পাচ্ছে। একসময় আমি ম্যাডামকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর পিছন থেকে ম্যাডামের গলার উপর 2 থেকে 3টা চুমু খেলাম। আমি যেই ম্যাডামের পিছন থেকে জড়াই ধরছি তখনও অনেকখানি থতমত খেয়ে গেছে, আর যখন কিস করছি তখন ও আরও শকড। আমি যখন এই কিস করা শুরু করছি তখন ম্যাডাম চোখ বন্ধ করে ফেলছে। আমিও পাগলের মতো কিস করতেছি। এরপর সামনের দিকে ঘুরিয়ে যেই না ম্যাডামের ঠোঁটে কিস করতে বসেছি তখন ম্যাডামের ঘোর কেটে গেছে আর ঠাস 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 করে 4বারের মতো শব্দ হলো। বুঝলাম আমার মুখের উপর তাল পড়ছে। হ্যাঁ, আমার ম্যাডাম বউ আমাকে চড় মারছে আর কান্না করতে করতে বলছে, তোর সাহস হয় কি করে আমাকে কিস করার? আমি জানতাম তুই খারাপ, তাই বলে যে এত লুচ্চা জানা ছিল না। আজ বুঝলাম তুই কত বড় লুচ্চা। এই কথা শুনে আমি আর কিছু বলতে পারছি না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। বেশি অবাক হচ্ছে আমাকে তুই করে বলাতে। তুই শুনিস নাই আমি তোকে রাতের বেলা কি বলছি? আমি তোকে স্বামী হিসেবে মানি না। তুই কোন সাহসে আমাকে টাচ করলি বল? কি হলো বল? তুই আমাকে কেন টাচ করার সাহস পেলি বল? ও আমার দেহ ভোগ করার খুব শক্ত, তাই না? আমি কিছু বলতে যাব এমন সময় আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, আয়, আজ তোকে এটাও দিয়ে দিব। বলে শরীর থেকে কাপড় ফেলে দিয়ে বলল, আয়, সব নিয়ে নে, আয় আয়। এই বলে কান্না করতে লাগলো, যা দেখে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হলো। ম্যাম চোখ বুজে কান্না করতে লাগলো। আমি এগিয়ে গিয়ে শাড়ির আঁচলটা উঠিয়ে দিয়ে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় তাকিয়ে দেখলাম আমার মুখের উপর 10টা আঙুলের ছাপ বসে গেছে। এটা দেখে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি শাওয়ারটা ছেড়ে দিলাম আর চিৎকার করে কাঁদতে লাগলাম। আর ভাবতে লাগলাম আমাকে ও এতটা খারাপ ভাবে, আমি এতটা খারাপ ছেলে যে আমি ওকে ভোগ করার জন্য বিয়ে করেছি। তারপর ঠিক করলাম আমি ওকে কোনোদিন টাচ করব না। আমি ওকে খুব শীঘ্রই মুক্তি দিয়ে দিব। আমি তো জাস্ট কয়টা কিস করছি, তার জন্য আমার সাথে এমন ব্যবহার করবে ভাবতে পারি নাই। আমি তো ওর স্বামী হই, ওর উপর তো আমার সব অধিকার আছে। আর ভাবতে পারছি না, শুধু নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। আমি খুব খারাপ, তাই না? একদিন দেখবেন এই খারাপ ছেলেকে পাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। একটু কথা বলার জন্য সারাদিন ওয়েট করবেন, কিন্তু আফসোস সেদিন আপনি আমাকে আর পাবেন না। এই ভাবতে ভাবতে গোসল করে বের হলাম। দেখলাম নিশু মানে ম্যাডাম এখনও কান্না করতেছে। আমি চেঞ্জ করে ম্যাডামের কাছে গেলাম, তারপর তাকে ডাকলাম, কিন্তু সে উত্তর দিল না, বরং আমার উপর চিল্লিয়ে বলল, যা তুই এখান থেকে। আমি আসলাম না, তার দিকে অপরাধীর মতো তাকিয়ে থাকলাম আর বলতে লাগলাম, আই এম সো সরি,
আসলে আমি বুঝতে পারি নাই, তাই এটা করে ফেলছি। দয়া করে ক্ষমা করে দেন। আমি আর কোনো দিন এমন করব না। আসলে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম, তাই এমন হয়ে গেছে। জানি না কেন এমন হলো, তবে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, তো তাই ভাবলাম আপনি হয়তো কিছু বলবেন না, তাই ভুল করে কিস করে ফেলছি। প্লিজ ফরগিভ মি। আমি আর কোনো দিন আপনাকে টাচ করব না। তাও প্লিজ আপনি আর কান্না করবেন না, আর দয়া করে এই মন খারাপ করে বাইরে যাবেন না। তাইলে সবাই ভাববে আমার সাথে আপনার কিছু হয়েছে। আর আপনার বিষয়টা নিয়ে এমনি আব্বু আম্মু আমার উপরে রেগে আছে, তাই দয়া করে যা হয়েছে ভুলে যান। আমি আপনার কাছে হাত জোর করছি। এইসব কথা শুনে ম্যাডাম একটু অবাকই হয়েছে। বেশি অবাক হয়েছে আমি যে তাকে ভালোবাসি এই কথাটা শুনে।